সামনে একটু সবাই সামনে শুট
450 হয়ে গেছে ভাই। তোমার 400-এর উপরে সবুজ Sagapa. Background check. স্যার এখন চ্যানেল দুটো আছে স্যার আমার সাইড এই করা টিভি আছে তারপর টিভি আছে হ্যাঁ, সবার সামনে একটু স্যার। স্যার মোটামুটি শেষ হয় না। আমার বড় ছেলেটা একটু সামনে, একটু আমার দিকে। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাডাম। যে উপস্থিত জনসংখ্যা তার তুলনায় চকলেট খুবই কম। এটা আপনারা সম্মতি দিলে একটা কাজ করা যেতে পারে। সব একটা, আমি কি একটা খেতে পারি? তাও না, আপনারা কেউ চকলেট পাবেন। চকলেট আছে 1 2 3 4 5 6 7 8টি। আমি তো একটা পাপ করে পানি খাইয়ে দিতে পারি আপনারা যদি রাজি থাকেন। সিনিয়রিটি ক্রাইটেরিয়া কি ঠিক করেন? 2টা ফাইনাল, বাকি থাকে 6টা। আমি উপর থেকে এখানে সিনিয়র যারা আছেন, তবে কথা হচ্ছে কেউ যদি এতে আহত হয়, কোনো ব্যথা পায়, তাই কিন্তু আমি বা ম্যাডাম আমরা কেউ না। এরপরে সুদূর লন্ডন থেকে এসছেন আবু বকর সিদ্দিকী স্যার। উনি আমার টিচার ছিলেন না, বন্ধু না, বড় ভাইও না, কিন্তু কি জানি একটা অ্যানাস্থেসিয়া সোসাইটির বিশেষ আমরা গর্ব করতে পারি যাকে নিয়ে। আবু বকর সিদ্দিকী স্যার, প্লিজ স্যার। স্যার প্লিজ। আমি তো নিতে পারবো না। রোজা আছে পকেটে রেখে দেন, ইফতারি করবেন এটা দিয়ে স্যার, আর দোয়া করবেন আমার জন্য। দিয়েছেন কিছু দূর হেঁটে যেন বসতে পারেন, উইথ চেয়ার স্টিক কিনে দিয়েছেন। আমি যেখানে চাকরি করি উনি ওখানকার অ্যাডভাইজার হিসেবে আছেন। লাঠিটা কই? গাড়িটা রেখে এসছেন, থ্যাংক ইউ। এরপরে আসুক আমার সোসাইটির দীর্ঘদিনের প্রেসিডেন্ট মাকসুদুল আলম। আসো আসো, এককালে আমার ছাত্র ছিল, তাই না? তুই ছাত্র ছিলি? আচ্ছা ঠিক আছে, তুমি ধরো। দেন আসো, ঠিক আছে। এরপর রাহাতেরটা রাহাতকে দিয়ে দিই। রাহাত তুমি নিয়ে নাও তোমারটা। রইল বাকি এক, ছুড়ে দেব না। আমাকে যে দিয়েছে এটা তার জন্য। আসো, ও মনে করে এনেছে, ও এতটুকু
যতটুকু সময় সবাইকে ভাগ করে দিয়েছে, আমি মনে করি সবাই সুন্দরভাবে আপনারা এনজয় করেছেন। থ্যাংক ইউ ফর ইট। থ্যাংক ইউ। রইল বাকি হার্টটা। আসো, সবুজ, এটা সবার জন্য। সবুজ হেজাব মেয়েটার নাম কি? সারাক্ষণ দুই হাত তুলে দৃষ্টি আকর্ষণ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তোমার পরিচয় দিয়ে তুমি দাঁড়িয়ে যাও। কি নাম বলো? আমি ডক্টর মাহাজামিন, রেসিডেন্ট ফেজ বি, বিএসএমএম। থ্যাংক ইউ। মানব ভাই কিছু বলবে? আপনারা নাম বলে বলো। আমি ডক্টর সাহারি তামান্না, বার্ডেন হসপিটাল, ডিএ স্টুডেন্ট। আপনারা কিছুক্ষণ আগে বলেছেন আমাদের অনুষ্ঠান আনুষ্ঠানিক কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। এরকম সুযোগ আমরা অবশ্য খুব একটা পাই। সবাই আমাদের জীবনে প্রতিনিয়ত ব্যস্তখানে যে যেখানে আছেন, anaesthesiologists যারা কাজ করছেন, যারা আমাদের সহযোগিতা করছেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যে পদযাত্রা শুরু হয়েছে, সেই সব কিছু মানুষ যারা জীবিত আছেন তাদেরকে আমরা পাই। বিশেষ করে এই মুহূর্তে আমি আমি তার বিধিহাতটা মাগফিরাত কামনা করছি। আমরা যেহেতু হাতে কিছুটা সময় পেয়েছি, এই সময়টা এই বদন্তি তুল্য যারা আছে অ্যানেস্থেসিয়া জগতে, তাদের কাছ থেকে তাদের কিছু কথা আমরা শুনতে পারি। আমি শুরুতেই আহ্বান জানাবো, এটা আমরা একটু অবিশ্বাস থেকে আমরা 171 বছর পার করে এখানে এসেছি। আর আসবার পরে সুতরাং সেই হিসেবে সেই নিরিখে ডাক্তার মান্নান হচ্ছেন আমাদের সবচেয়ে বেশি সিনিয়র অ্যানেস্থেসিস্ট। তারপরে অফকোর্স ফখরুলের নাম চলে আসবে। আমি এদেশে অ্যানেস্থেসিয়া শুরু করিনি, আমি বাইরে অ্যানেস্থেসিয়া শুরু করেছি এবং বাইরে থেকে 5টা পরীক্ষা করতে তার ছিল, সেগুলো দিয়ে দেশে ফিরে এসেছি। আবু বকর সাহেব আমার সমকালীন লোক, আমার এক মেডিকেল কলেজের ছাত্র নই, উনি চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র। উনিও বাইরে থেকে অ্যানেস্থেসিয়া করে এসেছিলেন দেশে। এদেশে আবহাওয়া ভালো ছিল, তার জন্য শরীর টেকেনি, উনি এবার ফিরে গিয়েছিলেন দেশে। তবে দেশের টানে ফি বছর ফিরে এসে আমাদের সঙ্গে মেশেন এবং আমরা আনন্দ পাই। ডাক্তার ফখরুল আমার সহপাঠিনী, সুতরাং আমাদের বন্ধুত্ব অনেক দিনের। আমরা ডক্টর ফখরুল হিসেবে মতে আমি যখন অ্যানেস্থেসিয়া শুরু করেছি সেই সময়টি বোধহয় আমার মনে হয় এই দেশে অ্যানেস্থেসিয়া শুরু করেছে, এবং তিনি আমার সহকর্মিনীও ছিলেন এই তদানীন্তন পিজি হাসপাতালে। আমরা বন্ধু এবং আমরা একজন আরেকজনকে খুব ভালো চিনি এবং জানি, আত্মার সঙ্গে সম্পর্ক হিসেবে আত্মীয়। তো সেই ফজলু ঢাকাতে আসলো আর নগর ফিরেছে। তো এই কথা বলছি এই কারণে যে ঢাকার সঙ্গে যুক্ত সেটা। আরেকটি হচ্ছে যে আমরা যারা ব্রিলিয়ান্ট ছাত্র কিন্তু সঙ্গতি নেই, এমন ছেলেদের ইউনিভার্সিটির টিচার হয়েছে, এগ্রিকালচারিস্ট হয়েছে অ্যান্ড সো অন। আমরা এই প্রোগ্রাম চালু রেখেছি, প্রায় 5 ডোনার আছে। তো আমি বলেছিলাম উনি একজন ব্যক্তি খুব ভয়বন্ত। তো সত্যি কথা বলতে কি যে আমি মনে করি এখনো যে উনি খুব ভয়বন্ত করবেন। আপনারা তো প্রফেসর ইকবাল কাছ থেকে অনেক কিছু শুনলেন, বিগিনিং অফ অ্যানেস্থেসিয়া। ঠিক যেরকম ইকবালের স্পেশালিটি ছিল অর্থোপেডিক সার্জারি, আমারও স্পেশালিটি আমি সিলেক্ট করেছিলাম কি আমি গাইনি অবস্টেট্রিশিয়ান হব, কিন্তু আমার কোথায় কপালে ছিল অ্যানেস্থেসিওলজি হওয়া। তো আমিও ইকবাল আমরা সব একই ক্লাসমেট, একই ব্যাচে। আমিও বাইরে চলে গেলাম 70-তে আমার হাজব্যান্ডের সাথে, ও একটা ফেলোশিপে গেল, আমিও গেলাম ওইখানে। আমি গাইনি অবস্টেট্রিক্স করতাম একটা আমেরিকান ইউনিভার্সিটিতে। 72-তে ওর ফেলোশিপ শেষ হয়ে যায়, কমপ্লিট করে ও যখন ঢাকা ফিরে আমি ওর সাথে ফিরলাম। তো আমি খুব ইন্টারেস্টেড ছিলাম কি আমি গাইনি অবস্টেট্রিক্স কন্টিনিউ করবো। সে সময় আমাদের প্রফেসর ফিরোজা বেগম ছিলেন,
টিচার তো চিটাগাঁওতে ছিলেন, ঢাকায় মেনলি প্রফেসর ফিরোজা বেগম ছিলেন, প্রফেসর জোরা কাজী ছিলেন। তো ওনারা আমাকে খুব ইন্সপায়ার করতেন, আর আমি এই সাবজেক্টের উপরে বেশি খুব ইন্টারেস্টেড ছিলাম। কেন যাওয়ার আগেও আমি এখানে গাইনি অবস্টেট্রিক্সে কাজ করতাম, বিদেশেও আমি গাইনি অবস্টেট্রিক্সে কাজ করতাম, ল্যাপারোস্কোপি ওইখানে হতো, আমি ওই সেশনগুলি অ্যাটেন্ড করতাম। কিন্তু কপাল, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস বলে না একটা কথা আছে, কপালে কি ছিল তো আমি জানতাম না। আমি 72-তে আসার পরে 4-5 মাস বাসায় বসে আছি, খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি। আমার হাজব্যান্ডকে বলি, তুমি তো সারাদিন বাইরে থাকো, আমি বাসায় বসে বসে কী করব। আমার একটা ছেলে ছিল, ছোট শিশু ছিল, তবুও আমার তো প্রফেশনের দিকে তো কিছু তো করতে হবে। তো তারপর আমি আসলাম, এসে আমাকে তখন ছিলেন প্রফেসর নুরুল ইসলাম ছিলেন এখানকার যে ডাইরেক্টর, লেট প্রফেসর নুরুল ইসলাম। তো উনি আমাকে বললেন কি তুমি পিজিতে জয়েন করো। আমি এখানে আসলাম, তো আসানুল্লাহ সাহেব বললেন, আমার হাজব্যান্ডের নাম ছিল আসানুল্লাহ, উনি নিউরোসার্জন, লেট নিউরোসার্জন। তো উনি বললেন যে তুমি তাহলে এক কাজ করো, তুমি অ্যানেস্থেশিয়া করো, অ্যানেস্থেশিয়াতে খুব লিমিটেড টাইমে তোমাকে কাজ করতে হবে, গাইনি অবস্টেট্রিক্সে তোমার ইমার্জেন্সি করতে হবে, অনেক সময় লাগবে। তো তা আমি এদিকটি চিন্তা করলাম যে ঠিকই বলছে, আচ্ছা ঠিক আছে অ্যানেস্থেশিয়া করবো। ওনার একটা স্বার্থ ছিল, সেটা তো আমি বুঝতে পারিনি। তখন সে বললো কি দেখো অ্যানেস্থেশিয়াতে তুমি নিউরো অ্যানেস্থেশিয়া আমার সাথে তুমি করো, কেন আমার তো এখানে কোনো নিউরোসার্জারিতে পেশেন্ট ভর্তি করতে দেয় না এরা, বিশেষ করে ওই ছোটো বাচ্চাগুলি যে হাইড্রোকেফেলাস আছে ওই বাচ্চাদেরকে বলে, এখানকার যে অ্যানাস্থেসিওলজিস্ট ছিলেন উনি বলেন কি এটাকে ইন্টুবেশন করা যাবে না, হবে না। তো তুমি যদি আসো জয়েন করো তাহলে আমার জন্য আমি কিছু করতে পারবো, ছোটো বাচ্চাদেরকেও সার্ভিস দিতে পারবো। তারপর আমি জয়েন করলাম, জয়েন করে তো চেষ্টা করে কাজটা আগায় গেল। ছিলেন উনি আমাকে বললেন যে ফখরুন্নেসা তুমি যদি পিজিতে জয়েনও করে তারপর ভাত রাখতে বাচ্চাকে খায়, দেখলাম 3:30টার সময় ওই কলা বাগানে আমি প্রায় 3টা 3:30 থেকে বের হয়ে উনি প্রফেসর মনিরুজ্জামানে সিএছি মানে সজাগ করেছে প্রফেসর মনিরুজ্জামান স্যার এসএস মানে স্টেজ 4টা 5টা করতে খালি ওর সাথে জুতো মিস করে দিতাম, এই করে 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 চলতো। নামগুলো নাম বলেন তো না, নাম ফালা ভাইকে পেয়েছি আমরা। তো ফালা ভাই, নান ভাই, ফালা ভাই, আমি কাছি, আমি ওইখানে ইমার্জেন্সিও থাকতাম। তারপরে এটা শুরু হলো, তখন আমি 70 আমাদেরকে একটা টিউব দিয়েছিল, রেড রবার টিউব, একটা বুঝছো, একটা টিউব দিতাম, ইনকিউবেট করতে হবে, টিউব পাওয়া যায় না, ঠিক আছে। তো ওই টিউব নিয়ে আমরা এরকম টিউবটা নিয়ে যেতাম, বুঝছো, ব্যাগের টিউব নিত। সেজন্য বোধহয় পরে আমাকে ওই বাল বললোকে ফ্লোতেনও আমরা নিয়ে করি। তো যা হোক, তো এইভাবে অ্যানেস্থেশিয়ার চোখ আমি ভিন 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 করতাম, সে বিরক্ত হতো যে খালি তুমি ভিন 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 করো, অফিস কাজে কথা তুমি বাড়িতে কেন আনো, আর বাড়িতে না আনলে কোথায় যে করবো কাজ। মা বলি মা মা আজ হচ্ছে হচ্ছে আফজাল, আফজাল মানে হাইয়েস্ট, আফজাল মানে আমাকে আমার মেয়ের ব্যবস্থার জন্যই আমাকে যেতে হয়েছে, গিয়ে ওকে আমি রাখতে পারিনি। আই হ্যাভ টু মুভ ইন অর্ডার টু অ্যাকোমোডেট দেয়ার। সেই সময় এখানে চলে আসি আর গরমের সময় ওখানে 6 মাস থাকে। আমার কাছে ওটা খুব ভালো লেগেছে, নট দ্যাট আই ডিডন্ট লাইক ইট, এবং খাপ খাওয়াতে পারিনি। শ্রদ্ধা জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, যারা তাদের শুরুর থেকে আজকের পর্যন্ত অ্যানেস্থেসিওলজিতে তাদের কন্ট্রিবিউশনের কথা আমরা জানলাম। আসলে এই পথ চলা সহজ ছিল না, অনেক কঠিন দুর্গম পথ অতিক্রম করে আজকের এখানে এসে দাঁড়িয়েছে।
আমরা আশা করছি যে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আজকের আমাদের যে আনুষ্ঠানিক উদ্বোধন, এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু করতে পারবো। আপনারা আগেই জেনেছেন যে আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন এতক্ষণ ধরে যার কথা বলা হচ্ছিল, আসলে আমাদের অ্যানেস্থেসিওলজির অন্যতম সিনিয়র অ্যানেস্থেসিওলজিস্ট, যাকে মা হিসাবে বলেছেন একটু আগে আমাদের ম্যাডাম, প্রফেসর ডক্টর আফজালুন্নেসা ম্যাডাম আমাদের আজকের উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি। বরাবর আমরা অ্যানেস্থেসিয়া দিবসের প্রোগ্রামে দেখা যায় অ্যানেস্থেটিস্টদেরই কথাবার্তা শুনি, আমাদের অভিজ্ঞতা শুনি। আজকে আমরা একটু ব্যতিক্রমী আয়োজন করতে যাচ্ছি, যেটা কিছুক্ষণ পরে আমরা আমাদের পেশেন্ট যারা আছেন তাদের কথা আমরা জানতে চাই, শুনতে চাই। এরকম দুজন মানুষ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। একজন হচ্ছে মোহাম্মদ হুমায়ুন কবির, যিনি ডেপুটি সেক্রেটারি আমাদের ইন্টারনাল রিসোর্স ডিভিশন, মিনিস্ট্রি অফ ফিন্যান্সের। তিনি দীর্ঘদিন আমি জানি যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে কাজ করেছেন। আমরা এই উদ্বোধনী অনুষ্ঠানের পরে যে সেশনটা, সেখানে আমরা তার কথা শুনব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট ফেরদৌস আক্তার ওয়াহিদা, সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আমরা তার কাছ থেকেও জানব আমাদের যে আমরা অ্যানেস্থেসিওলজিস্টের বাইরে সাধারণ মানুষ বা আমাদের পেশেন্ট অথবা পেশেন্টের গার্ডিয়ান যারা আছে, অ্যাটেন্ডেন্ট আছে, তারা অ্যানেস্থেসিয়া সম্পর্কে কী ভাবছেন বা তাদের প্রত্যাশাটা কী আমাদের কাছে, আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে একটু আলোচনা করতে চাই বা শুনতে চাই। তো আপনাদের সকলকে ধন্যবাদ। আমি আশা করছি আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠান শুরু করব। নিচে থেকে দেখা যাচ্ছে না, একটা অত্যন্ত বৃহৎ আকৃতির কেক এখানে রাখা আছে মঞ্চে, যেটি কাটার মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান শুরু হবে। তবে প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ সোসাইটি অফ অ্যানেস্থেসিওলজিস্টের সভাপতি অধ্যাপক ডক্টর এবিএম মাকসুদুল আলম, আমি তাকে অনুরোধ করবো আমাদের আজকের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান, প্রফেসর ডক্টর আফজালুন্নেসা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। আমাদের বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পরম শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর আফজালুন্নেসা। আমি আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে নিয়ে আলম স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনাদের সকলকে আমি আমার আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتذل من تشاء إنك على كل شيء قدير وتخرج الحي من الميت وتخرج الموتى وترزق من تشاء بغير صدق الله। পরম করুণাময় মহান দয়ালু
আল্লাহর নামে শুরু করছি। বলুন, হে সার্বভৌম, তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য কেড়ে নাও। তুমি রাতকে দিনে এবং দিনকে রাতে পরিবর্তন করো এবং তুমি জীবিতকে মৃতের ভেতর থেকে বের করে আনো এবং মৃতকে জীবিতের ভেতর থেকে বের করো। আর সোসাইটি অফ অ্যানেস্থেসিওলজিস্টের মহাসচিব, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অ্যানেস্থেসিয়া, অ্যানালজেসিয়া এবং ইন্টেন্সিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর দেবব্রত মনিক স্যারকে। শুভ সকাল। আজকের এই 171তম বিশ্ব অ্যানেস্থেসিয়া দিবসে আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, মা সহকর্মী এবং অ্যানেস্থেসিওলজির যারা নিবেদিত প্রাণ, সবাইকে আমাদের সোসাইটি অফ বাংলাদেশ সোসাইটি অফ অ্যানেস্থেসিওলজিস্টের পক্ষ থেকে এই দিবসে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা আমাদের সকালবেলা কষ্ট করে র্যালিতে অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি আমাদের সোসাইটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যে আজকের যে অনুষ্ঠান সেটা আজকের থেকে শুরু না, আমাদের এই সেই 1846 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর ইটার আবিষ্কারের মাধ্যমে যে এই মেডিকেল সায়েন্সে যে উন্নতি সাধিত হয়েছে এবং এই মেডিকেল সায়েন্সের উন্নতি সাধনের পিছনে যেটা স্পেশালি সার্জিক্যাল সার্ভিসের যে উন্নতি সাধিত হয়েছে, সেই যদি আজকে 16ই অক্টোবর থেকে মানে নিরাপদ এবং ব্যথামুক্তভাবে যদি মানুষের অপারেশন করার যে প্রবণতা যেটা সৃষ্টি না হতো, তাহলে আজকে কার্ডিয়াক সার্জারি বলেন, আমরা যে কোনো ব্রেন সার্জারি বলেন, যত জটিল সার্জারি বলেন, সেটা সম্ভবপর হতো না। আমরা এই একই রকমভাবে আমরা যে নিবিড়ভাবে যে অ্যানেস্থেসিওলজিস্টগণ এই উন্নতির সাথে সাথে যেহেতু আমরা একজন প্রায় অজ্ঞান রোগী মানে মৃত প্রায় রোগীদেরকে সেবা দিতে পারি, সেই সেবা থেকে আমাদের সেই ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের ধারণা আমাদের জন্মগ্রহণ করেছে যে আমরা একটা যে কোনো প্রায় মৃত ব্যক্তিকে, প্রায় মৃত অথবা মুমূর্ষু রোগীকে আমরা সেবা প্রদান করতে পারি। সেই আশার থেকেই অ্যানেস্থেসিওলজিস্টগণ এই ইন্টেন্সিভ কেয়ার এবং সেই অ্যানেস্থেসিয়া সার্ভিস দিয়ে আসছেন। সাথে সাথে যেহেতু আমরা এই অ্যানেস্থেসিয়া সার্ভিসটা দেওয়া হয় রোগীর ব্যথামুক্ত করার জন্য, অ্যানেস্থেসিওলজিস্টগণ সর্ব ধরনের ব্যথা মুক্ত করার যত ধরনের পদ্ধতি আছেন সবাই যারা অ্যানেস্থেসিয়াতে যারা প্র্যাকটিস করেন, যাদের নলেজ আছে, যারা স্কিল আছে, সবাই ব্যথা মুক্ত করার যত পদ্ধতি তারা সেটা সম্বন্ধে অবগত হন এবং তারা সেই জ্ঞান অর্জন করেন এবং সেটা তারা প্রয়োগ করেন, যার জন্য অনেক জটিল ব্যথার চিকিৎসাও অ্যানেস্থেসিওলজিস্ট করে থাকেন। আরেকটা জিনিস হলো যে কোনো জায়গায় ইমার্জেন্সি বা রিসাসিটেশন আমরা যেটা বলি, সেই ইমার্জেন্সি এবং রিসাসিটেশনেও আমাদের অ্যানেস্থেসিওলজিস্টরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমি আশা করি যে অ্যানেস্থেসিওলজিস্ট যারা হবেন এবং এই যে দিনের প্রতি আমাদের এই একমাত্র দিবস যেটা আমরা আজকে 171তম এইরকম কোনো মানে আবিষ্কারে এত কোনো নতুন আবিষ্কারে এততম কোনো দিবস বাংলাদেশে কেন বিশ্বে, আমাদের শুধু এই দিবসটা বিশ্বে এরকম কোনো দিবস পাওয়া যাবে না যে দিবস 171তম দিবস হিসেবে পালিত হচ্ছে। শুধু অ্যানেস্থেসিয়া এই দিবসটা আমরা এতভাবে যে চিন্তা করি যে কারণ এটা করলাম এই আবিষ্কারের সাথে সার্জনরা জড়িত ছিলেন, আসলে এটা আবিষ্কারও সার্জনরাই করছেন, একজন ডেন্টাল সার্জন করছেন, কিন্তু দেখা গেছে এই দিবসের সাথে সার্জনদের এখন আর সম্পৃক্ততা নাই। আমি সবসময় মনে করি যখনই সার্জনদেরকে আমি বলি যে এই দিবসটা আসলে অ্যানেস্থেসিয়া না, সার্জনদেরও একটা বিরাট সেই সাফল্যের দিন। আজকে সার্জারি যে উন্নতি সাধিত হয়েছে সেটা এই অ্যানেস্থেসিয়ার উন্নতি সাধনের জন্যই সম্ভবপর হয়েছে, কিন্তু দেখা গেছে যে আমাদের সেই যে সার্জনদের থেকে এইরকম কোনো অনুষ্ঠান আমরা এই পর্যন্ত কোনোদিন দেখি নাই পালন করার জন্য। আমাদের সবচেয়ে যে জিনিসটা আমরা মনে করি যে আমাদের অ্যানেস্থেসিয়ার যে সবাইকে আমি যারা আমাদের জুনিয়র যারা আসছেন, আমরা যাদেরকে আদর্শ মনে করি অ্যানেস্থেসিয়া বিভাগে আসছে, আমরা সেই রকম তাদের মতো আপনাদেরকে আদর্শবান আমরা হতে পারি নাই,
কিন্তু আমরা চেষ্টা করছি যে আমরা স্যারদের অনুকরণ করার জন্য। আমরা যে স্যার আমাদেরকে এই অ্যানেস্থেসিয়া এবং যাদের অনুকরণ করার জন্য আমরা আসছি, কিন্তু সেটা আমরা পারি নাই। কিন্তু তারপর আমরা বললাম চেষ্টা করে যাচ্ছি যে এই বিষয়ের কিভাবে উন্নতি করা যায়, এই বিষয়ের কিভাবে আমাদের এই জুনিয়র এবং খুব স্কিল ম্যান পাওয়ার তৈরি করার জন্য আমাদের এই জুনিয়র এবং খুবই ভালো মেধাসম্পন্ন ডাক্তারদেরকে অ্যানেস্থেসিওলজিতে আনা যায়। আমাদের যে অ্যানেস্থেসিওলজি এত শর্টেজ, এত স্কিল ম্যান পাওয়ারের অভাব, এই অভাবটা পূরণের জন্য বর্তমান সরকার থেকে এবং আমাদের এই বিশ্ববিদ্যালয় সবাই একত্রে চেষ্টা করছেন যে এই সমস্যা কিভাবে আমরা সমাধান করতে পারি। কিন্তু যে জিনিসটা আমাদেরকে সবসময় ব্যথা দেয় সেটা হলো আমাদের যা সহকর্মী, আমরা তাদের কাছ থেকে সেই রকম কোনো সময় সহযোগিতা পাই না। আমাদের সহকর্মী হলো সার্জন, আমরা সেই সার্জনদের কাছ থেকে যে ধরনের সহযোগিতা, উৎসাহ এবং পাওয়া উচিত আমাদের, সেই ধরনের না পাওয়াতে কিন্তু ওনারা মনে করেন যে অ্যানেস্থেসিস্ট একটুখানি অ্যানেস্থেসিয়া দিয়ে দিলেই আমরা পরবর্তী তারপরে আর কোনো অ্যানেস্থেসিয়ার খবর না নিলেই হবে। যার জন্য ওনার সন্তানকেও কোনোদিন কোনো সার্জন মনে করেন অ্যানেস্থেসিস্ট বানাতে হবে, কারণ উনি তো জানেন যে অ্যানেস্থেসিস্টকে সার্জনরা কীরকম। আমি সব সার্জন না, তো অনেক সার্জন, আমাদের অনেক সার্জন আছে যাদের জন্য আমরা এই পর্যায়ে আসছি। অনেক সার্জন আছে যারা আমাদেরকে মনে করি যে আজকে অ্যানেস্থেসিয়ার উন্নতির জন্য আমি আজকে ভালো সার্জারি করতে পারি। অনেক নিউরো সার্জন আছেন বলেন যে আজকে আমরা আগে শুধু ব্রেন বাইরে হয়ে ফুলে যেত বললে আমরা কোনোদিনও ব্রেনের ভিতর পর্যন্ত ঢুকতে পারতাম না। এখন কোনো অ্যানেস্থেসিয়া যত বড় ব্রেন টিউমারই হোক না কেন আমাদের আইসিইউ লাগে না, এবং সেই রুগীটা আমাদের ইজিলি পোস্ট অপারেটিভ এবং রিকভারি হয়, এবং সাথে সাথে আমরা সেটা রুগীর লোকদেরকেও আমরা দেখায় দিতে পারি যে আপনার রুগী যেভাবে আপনারা ওটিতে আমরা নিয়ে গেছিলাম, আমরা সেইভাবে আপনি রুগীকে পোস্ট অপারেটিভ ফেরত দিয়েছি। এই কাজগুলি করার জন্য আমাদের খুব মেধা সম্পন্ন এবং স্কিল ম্যান পাওয়ার তৈরি করা খুবই জরুরি। আমি আশা করব আমাদের যারা জুনিয়র আছেন, যারা আমরা আপনাদের আদর্শ না হতে পারি, কিন্তু আমাদের সামনে আমাদের মার সমান, মার চেয়েও বড় অনেক আদর্শবান লোক আছেন, আমাদের তাদেরকে ফলো করে আমরা আশা করি যে এই বিষয়ে, এটা সম্ভাবনাময় একটা বিষয়, এই সম্ভাবনাময় বিষয় আপনারা সবাই এই বিষয়ের প্রতি আকর্ষিত হবেন এবং এই আশা ব্যক্ত করি। এবং সবাইকে আমাদের এই এত কষ্ট করে আজকে এত বিজি সময় দিয়ে আমাদের মাননীয় উপাচার্য স্যার আজকে 3-4টা প্রোগ্রামের পরও আমাদের এই অনুষ্ঠানে আসছেন, সেই জন্য আমি আমার সোসাইটির পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের মা সমান আব্দুল রহমান ম্যাডাম অনেক কষ্ট করে 3-4 দিন ধরে তাকে অনেক কষ্ট করার পরে ম্যাডাম এখানে আসছে, কারণ ম্যাডাম হাঁটতে পারেন না, হাঁটুতে ব্যথা, সব কিছু করার পরেও আমাদের এখানে আসছেন। আর সবচেয়ে আজকে আমাদের যে অ্যানেস্থেসিয়া স্লোগান ছিল, আজকে এইবার যে আমাদের শুধু কোয়ান্টিটি আমরা বাড়াইতে চাই নাই, এইবার আমরা কোয়ালিটি সম্বন্ধে আমাদের একটা অভিজ্ঞতা, যার জন্য আমরা এবারে আমাদের যে স্লোগান যে কোয়ালিফাইড অ্যানেস্থেসিওলজিস্ট অ্যান্ড কোয়ালিটি অ্যানেস্থেসিয়া, এবং এই জন্য আমাদের যে ইন্টারেক্টিভ যে সেশন হবে সেই জন্য আমরা 2জন বিশেষ রুগীদের আমরা তাদের অভিজ্ঞতা জানতে চাই। এর মধ্যে 2জন আমাদের খুবই গণ্যমান্য লোক উপস্থিত আছেন। আমরা আশা করি আমাদের পরবর্তী সেশনে তাদের কাছ থেকে বক্তব্য শুনবো। তারা এই কষ্ট করে এখানে আসার জন্য তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ অধ্যাপক দেবব্রত বণিক স্যারকে তার সুন্দর বক্তব্যের জন্য। একটি শিশু জন্মগ্রহণের পর তাকে এই পৃথিবীতে বেঁচে থাকার উপযোগী করার জন্য যে মানুষটি সবচেয়ে বেশি পরিশ্রম করেন, একেবারে বিতর্কহীনভাবে বলা চলে তিনি হচ্ছেন মা। বাংলাদেশে অ্যানাস্থেসিওলজির ক্ষেত্রে অনেকেই অনেক ভূমিকা রেখেছেন, তবুও আমরা দেখেছি আমাদের অগ্রজ যারা আছেন তারা আফজালুন্নেসা ম্যাডামকেই মায়ের মতো মনে করেন। আমি খুবই আনন্দিত এবং এটা অবশ্যই আমাদের জন্য অনুপ্রেরণার যে এই বয়সে তিনি আমাদের মাঝে আসেন, উপস্থিত হন। সম্ভবত এটা বিবেচনা করেই যে তার সন্তান বেঁচে আছে, ভালোভাবে বেঁচে আছে, এটা তিনি দেখে যেতে চান। আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের সেই মা প্রফেসর আফজালুন্নেসা ম্যাডামকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। আমি মাইক্রোফোনটি ম্যাডামের সামনে স্ট্যান্ড আছে।
বিশেষ অতিথি মন্ত্রী এবং সকল জায়গা থেকে আগত ভাই, আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। অনুষ্ঠান পরিচালিত হচ্ছে, তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রবীণ ও নবীনদের মিলন মেলায় এসে আমি অভিভূত। এত ভালো লাগছে যে আমি বলতে পারছি না, আমি ভাবতে পারিনি যে আমাদের আগে ছিলাম 3 জন। আমি যখন এসছি 67-এ 3 জন পোস্ট গ্রাজুয়েট করা লোক ছিল। একজন ছিলেন কাদের সাহেব, আরেকজন কি জানিয়েছিলেন, ওর নামটা ভুলে গেছি, আরেকটা আমি মিট করেছিলাম, হ্যাঁ আরেক জামাশের। এই ছাড়া আর বাংলাদেশে কোন ছিল না। মানে কি দুঃখের কথা বলতে হয় যে কি যে কঠিন অবস্থা দিয়ে আমরা চলে এসেছি, এটা ধারণায় বুঝতে পারবেন না। বর্তমান বিশ্বে অ্যানাস্থেসিওলজি অত্যন্ত উন্নত বৈজ্ঞানিক চিকিৎসা বিষয় শাখা হিসেবে গণ্য। এটা হলো আসল কারণ যে রোগীর অস্ত্রোপচার, কার্ডিয়াক, থোরাসিক, নিউরোসার্জারি, কিডনি ট্রান্সপ্লান্ট এবং অন্য যত কিছু কঠিন অস্ত্রোপচার আছে, অ্যানাস্থেসিয়ার উন্নতি না হলে কিছুই হতো না। এবং সেই জন্য অ্যানাস্থেসিস্টদের অনেক আমি ধন্যবাদ দিই যে তারা এত উন্নত করতে পেরেছে আমাদের দেশকে। সার্জনের তুলনায় অ্যানাস্থেসিস্টের সংখ্যা অনেক কম, তাই স্বাস্থ্য ব্যবস্থায় অ্যানাস্থেসিস্টদের পদ বাড়ানো অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। নবীনদের বিদেশে উন্নত প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নাই। অ্যানাস্থেসিস্ট অন্য সব সাবজেক্টে আছে, কিন্তু অ্যানাস্থেসিস্টের জন্য কাউকে বাইরে পাঠানো হয় না, কাউকে ট্রেনিং নিয়ে আনা। একটাতে ট্রেনিং নিয়ে আসে, আমার আন্ডারে ছিল ডক্টর পারভিন, সে পিডিয়াট্রিক্সে করে এসে আবার সেই জেনারেল অ্যানাস্থেসিয়া দিচ্ছে, পিডিয়াট্রিক্সের কিছুই হচ্ছে না। এভাবে পড়াশোনা করছে, কিন্তু কাদের কাছে আমি প্রথম মহিলা অ্যানাস্থেটিক্স দেশে এসেছি। 7.5 বছর ইংল্যান্ডে কাজ করে ডিপ্লোমা করে এই এসে আমার আগে আর কেউ অ্যানাস্থেটিক্স ছিল না। এবং আমাকে দেখে আমি খুব খুশি হই যে অনেক মেয়েরা অ্যানাস্থেটিক্স করতেছে এবং মানে অনেক দূর আগে গেছে ওরা। আমি খুবই খুশি। সারা পূর্ব পাকিস্তানে 3 জন ছিলাম আমরা। আর তারপরে অ্যানাস্থেসিয়ার অ্যাসোসিয়েশন ছিল না। প্রফেসর কাদের সাহেব অ্যানাস্থেসিয়ার অ্যাসোসিয়েশন গঠন করেন। তখন থেকে ডিপ্লোমা, এমসিপিএস, এমডি, এমএস, এসিপিএস সব শুরু হয়ে গেল এবং লোক বল বাড়তে থাকে। এরপর আমাদের ঢাকা মেডিকেল কলেজের 4 জন ডাক্তার বিদেশে গিয়ে এফএফএ করে দেশে চলে আসেন। তারা বিদেশের মায়া ছেড়ে দেশে চলে আসেন। তাদের মধ্যে প্রফেসর ইকবাল, প্রফেসর রশিদ, প্রফেসর খলিলুর রহমান, প্রফেসর শফিক এবং আরো 2 জন। তার মধ্যে একজন আবু বকর, আরেকজন হলো কায়সার। কিন্তু তারা গিয়ে তারা আবার ফিরে এসছে এখানে আশেপাশে আসা যাওয়া করে। আমি খুবই গর্বিত এবং এরা না থাকলে অনেক কষ্ট করেছিল, নিজেদের অনেক কষ্ট করে সবাইকে হাতে ধরে শিখিয়েছে। সেই জন্য আমি ওদের অনেক ধন্যবাদ দিই। সবাই থাকবেন। অ্যাসোসিয়েশন হলো, তারপরে অত্যন্ত দ্রুতগতিতে উন্নতি সাধন করেন ওরা, বিদেশি যন্ত্রপাতি দিয়ে উন্নত করেন। আর এছাড়াও সামনে আরেকজনের কথা বলবো, সেটা হলো প্রফেসর সাবা চৌধুরী। ওনার অনেক কন্ট্রিবিউশন আছে, অনেক কষ্ট করছেন। আমি তার মৃত আত্মার শান্তি কামনা করি। এছাড়া আইসিইউ, সিসিইউ প্রত্যেক হাসপাতালে এরা গঠন করেন। এখন আমাদের দেশে উন্নত মানের সব সার্জারি হয়। আমি খুবই আনন্দিত এসব ডেভেলপমেন্ট দেখি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই মাকে, অ্যানাস্থেসিয়াকে আজকের পর্যায়ে নিয়ে আসার জন্য।
যে অবদান তাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা আশা করি ম্যাডাম আমাদের অনুপ্রেরণা হয়ে আরও দীর্ঘদিন আমাদের মাঝে বেঁচে থাকবেন। আমি তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সেই সাথে সকলকে অনুরোধ করছি দাঁড়িয়ে ম্যাডামের প্রতি সম্মান জানানোর জন্য এবং আমাদের প্রয়াত নুরুজ্জামান চৌধুরী স্যারের প্রতি সম্মান জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করার জন্য। ধন্যবাদ। শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে অ্যানেস্থেসিওলজিতে যারা কাজ করে এবিএম মাকসুদুল আলম স্যারকে। আমি কাদের স্যার, সামাদ স্যার, আফজালুন্নেসা ম্যাডাম, ইকবাল স্যার, ফখরুন্নেসা ম্যাডাম, বকর স্যার, মান্নান স্যার, কায়সার স্যারের গর্বিত উত্তরসূরি। সত্যিকার অর্থে আমি যখনই এই পেশাকে চয়েস করি তখন আমি মানুষের বিপদের একজন সঙ্গী হই। তার দুর্দিনে আমার থেকে ভালো করে কেউ আর উপকার করতে পারে না। আমি যদি মনে করি শল্য চিকিৎসা, আমি যদি বিশ্বাস করি আইসিইউর কথা, আমি যদি বিশ্বাস করি ব্যথামুক্ত জীবনের কথা, তাহলে অ্যানেস্থেসিয়ার ভূমিকাটা অনস্বীকার্য। সার্জারি যেমন একটা সমন্বিত প্রকল্প, এর কিন্তু নায়ক হলো অ্যানেস্থেসিওলজিস্ট। অ্যানেস্থেসিয়া পর্দার আড়ালে কাজ করে, যার জন্য আমরা জনগণের কাছে আমাদের অবস্থানটা বুঝাতে পারি না। আজকাল আমাদের অ্যানেস্থেসিয়ার পদোন্নতি হয়েছে, পদায়ন হয়েছে, পদ সৃষ্টি হয়েছে, যদিও আশানুরূপ নয়। আমাদের দায়িত্ব হলো আমাদের নিজের অবস্থান থেকে নিজের জ্ঞানকে বাড়াতে হবে, যোগ্যতাকে বাড়াতে হবে, অধিকারকে আমাদের টিমের সদস্যদের বোঝাতে হবে, আমাদের জনগণকে বোঝাতে হবে। সত্যিকার অর্থে একটা যদি শল্য চিকিৎসার সার্থক সাফল্যতা আসে যদি একজন যোগ্য ভালো অ্যানেস্থেসিস্ট থাকে, তখনই সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। আমরা অ্যানেস্থেসিয়ার সংখ্যা বাড়াতে চাই, সাথে সাথে আমরা আমাদের কোয়ালিটি বাড়াতে চাই, কারণ অ্যানেস্থেসিয়ার সামান্যতম বিচ্যুতি আমাদের মৃত্যু নিশ্চিত করে। আমরা কোনো রকম সফল আউটকামের আশা করতে পারি না। আজকের এই দিনে আপনারা যারা আমাদের সাথে এসেছেন, আমার সহকর্মী যারা আমাদের সাথে র্যালিতে অংশগ্রহণ করেছেন, বিশেষ করে আমাদের সাথে আমাদের মাননীয় উপাচার্য অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান, আফজালুন্নেসা ম্যাডাম, আমার সিনিয়র শিক্ষকবৃন্দ এবং আপনারা যারা এসেছেন, তাদের উপস্থিতিতে আমরা অনুপ্রাণিত হয়েছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ এবিএম মাকসুদুল আলম স্যারকে। অত্যন্ত ব্যস্ত শিডিউলের মধ্যেও যিনি আমাদের আজকে উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানকে গৌরবান্বিত করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, এবং আমি দেখেছি বিভিন্ন সময়ে অ্যানেস্থেটিস্টদের পক্ষে যিনি উচ্চ কণ্ঠে কথা বলে আমাদেরকে অনুপ্রাণিত করেন, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। স্যারকে তার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। শুভ সকাল, আসসালামু আলাইকুম। আজকে 171তম ওয়ার্ল্ড অ্যানেস্থেসিয়া ডে উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ সোসাইটি অফ অ্যানেস্থেসিওলজিস্ট সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর এবিএম মাকসুদুল আলম, মঞ্চে উপবিষ্ট রয়েছে আমাদের সকলের শ্রদ্ধেয় এবং জাতিরও শ্রদ্ধেয় ব্যক্তি, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ডক্টর আফজালুন্নেসা, যিনি তার আপন মহিমায় আপন যোগ্যতায় পরিচিত, তারপরেও আরেকটি পরিচয় স্মরণ করা আমাদের জাতীয় দায়িত্ব। সেটি হচ্ছে যে আজকের যে শহীদ মিনার দাঁড়িয়ে আছে, তার যে প্রথম নকশাটি করেছিলেন আমাদের ম্যাডামের হাজবেন্ড ডক্টর বদরুল আলম, এবং আমরা তাকেও আজকে স্মরণ করছি। মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের
বাংলাদেশ সোসাইটি অফ অ্যানেস্থেসিওলজিস্টের সম্মানিত মহাসচিব, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অ্যানেস্থেসিওলজি ডিপার্টমেন্টের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর দেবব্রত বণিক, এবং সামনে বসে রয়েছেন যারা সামনে বসে থাকলে আমার উপরে বসে থাকলে কিছুটা হলে বিব্রত বোধ করি, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর মিসবাউদ্দিন ইকবাল, সামনে আছেন আমাদের ম্যাডাম প্রফেসর ফখরুন্নেসা, সামনে আছেন আমাদের বেলা আপা, আমাদের মান্নান স্যার, কায়সার স্যার সহ সকল শিক্ষক মণ্ডলী এবং এই সংগঠনের সকল সম্মানিত সদস্যবৃন্দ। আমি কালকে এক জায়গায় বলছিলাম যে আমি এই ব্যাখ্যা আমার কাছে নাই যে কেন অপারেশন থিয়েটার বলা হলো, অস্ত্রোপচার কক্ষকে কেন থিয়েটার বলা হলো। তা আমি অনেক ভেবে চিন্তে দেখেছি মঞ্চের নাটক আর অস্ত্রোপচার কক্ষের নাটক একই ধরনের। মঞ্চ নাটক যারা করে সেখানে যদি একটু যদি সিনক্রনিসের সাথে ব্যত্যয় ঘটে তাহলে নাটকের ফ্লপ করে যাবে। একইভাবে অপারেশন থিয়েটারে যে অস্ত্রোপচারটা হয় ওখানে যে হারমোনিটা আছে একটু ব্যত্যয় হলে রুগী মারা যেতে পারে। সেখানে এই অস্ত্রোপচার থিয়েটারের অপারেশন থিয়েটারের যে মূল কাজটি করে সেটা অ্যানেস্থেসিওলজিস্ট। কারণ আগের দিন অস্ত্রোপচারের দিন এবং পরবর্তী 1, 2, 3 দিন তাদেরকে সমস্ত বিষয় দেখতে হয়। সেখানে তারা মঞ্চ পরিচালক, অ্যাক্টর, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সারাক্ষণ তো শব্দ থাকতেই হবে, নাহলে শব্দ বন্ধ হয়ে গেলেই বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাবে। সেই কারণে সকল সার্বিক বিষয় বিবেচনা করে সার্জারির প্রধান গুরুত্ব হচ্ছে অ্যানেস্থেসিওলজিস্টের। সেই কারণে আমি তাদের অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। কিন্তু কথা হলো যে 171তম দিবস পালন করছি, আমাদের জানা মতে এটি হচ্ছে প্রাচীনতম দিবস যেটি বিশ্বে পালিত হয়। সেই তুলনায় আজকে বাংলাদেশে আমাদের হিউজ ক্রাই চলছে অ্যানেস্থেসিওলজিস্টের জন্য। কেন এই সমাধানটা হয়নি? আমরা যখন ডাক্তার হলাম 82-তে, তখন ছাত্রছাত্রীদের মধ্যে একটা প্রবণতা ছিল তারা অ্যানেস্থেসিয়াতে ক্যারিয়ার করবে, কিন্তু সেই প্রবণতা আমি জানি না মাঝখানে কেন দুর্বল হয়ে গেল। তো সেই জায়গাটা নিয়ে আজকে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হয়েছে, মেডিকেল শিক্ষার ব্যাপক প্রসার হয়েছে, অনেক অসংখ্য দুর্বলতা নিয়েও যেভাবেই হোক আমাদের একটা অবস্থান হয়েছে। সেই জায়গাটা সম্পূরক করার দায়িত্ব আমাদের সকলের। সেই কারণে প্রথমেই যেটি দরকার সেটি হচ্ছে একটি সমন্বিত পরিকল্পনা, যেটির অভাব আছে বলে আমার কাছে মনে হয়। আমরা যেহেতু বিভিন্ন সময় সংগঠনের সাথে যুক্ত আছি এবং আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি শাহজাহানুর ইসলাম চৌধুরী স্যারের একটা বড় ড্রাইভের কারণে প্রত্যেকটা জেলাতে অ্যানেস্থেসিয়ার পদ সৃষ্টি হলো, প্রত্যেকটা উপজেলা হতো 460টা পদ সৃষ্টি হয়েছিল এবং সেটি একটা অ্যানেস্থেসিয়ার একটা বড় জনের জাম্পিং ছিল। তারপরেও আমাদের সিনিয়র যারা আছেন তার নেতৃত্বে কাজ চলছে, কিন্তু হঠাৎ করে 105টা মেডিকেল কলেজ হয়ে যাওয়াতে এবং আমাদের পরিধি অনেক বেড়ে যাওয়ার কারণে মানুষের চাহিদার তুলনায় বেসরকারি ক্ষেত্রে হাসপাতাল রয়েছে, সেই জায়গায় একটু কম হয়ে গেছে। এটা অ্যাকিউট ক্রাইসিস বলা যেতে পারে। এই সমস্যার সমাধানের জন্য এখন একটা গুরুত্বপূর্ণ সময় সবসময় ভালো যায় না, এখন একটা ভালো সময় যাচ্ছে, সেই সময়টা যেন আমরা ধরি। সেখানে জন্য আজকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় আমরা সময় মতো ধরেছিলাম, এখনই সময় এত মেডিকেল বিশ্ববিদ্যালয় করার জন্য, তখন আমরা ধরেছিলাম বলে আজকে মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়েছে। এবং এই বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে আমাদের নানাবিধ আমাদের অভিজ্ঞতা হয়েছে। হেলথ সার্ভিস মেডিকেল এডিশন কীভাবে ডেভেলপ করা যায় সেটির একটা অভিজ্ঞতা আমাদের হয়েছে। তো এখন কথা হলো যে দুদিন আগে আমার মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা হয়েছে। উনি যতবারই আমার সাথে দেখা, উনি বলেন যে আমাকে অ্যানেস্থেটিস্ট দেন, কিন্তু আমরা তো দিতে পারছি না। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা যতটা পারছি আমাদের সিট সংখ্যা বাড়াচ্ছি পোস্ট গ্রাজুয়েশনের জন্য, ক্যাপাসিটি অনুযায়ী। কারণ আমাদের এখন সময়ের দাবি হচ্ছে কোয়ালিটি অ্যাসিওর করা। আমরা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমরা কোয়ালিটি অ্যাসুরেন্স সেলও করেছি এবং সেইখানে ক্যাপাসিটি বাড়াতে হবে ডিমান্ডের সাথে সাথে কোয়ালিটিকে ধরে।
তো সেই হিসেবে আমার মনে হয় যে এখন একটা খুবই সুন্দর সময় যাচ্ছে, যে সময় দেশে এমন একজন প্রধানমন্ত্রী আছেন জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা, এবং আমাদের একজন স্বাস্থ্যমন্ত্রী আছেন জাতীয় চার নেতার সুযোগ্য সন্তান। ওনাদের কাছে আসলে কোনো দাবি করতে হয় না, খালি নজরে আনতে হয় যেটি দরকার দেশের জন্য, দেশের মানুষের জন্য, স্বাস্থ্য ব্যবস্থার জন্য। সেই জায়গায় একটা প্রস্তাব হয়েছে, আমি কালকেও বলেছি আমাদের নেতৃবৃন্দকে, সোসাইটি নেতৃবৃন্দকে, আমাদের একটু লং টার্ম প্র্যাকটিক্যাল একটা প্রপোজাল দেওয়া দরকার। একটা সময় ছিল আসলে কন্টিনিউটি একটা বড় বিষয়, যে আমরা মন্ত্রণালয় 14,000 পদের একটা প্রস্তাব দিয়েছিলাম। এভাবে ছিল যে প্রতি বছর এতগুলি পদ এই ডিপার্টমেন্টে এইখানে হবে, কখনো মেডিকেল কলেজে, কখনো জেলাতে, কখনো উপজেলায়। সেইটা মনে হয় এখন একটা ডরমেন্টে চলে গেছে, কারণ কন্টিনিউটি অফ লিডারশিপ না থাকলে এই সমস্যাটা হয় যে পরের জনকে বুঝিয়ে দেওয়া, জানিয়ে দেয় এই কাজটি এভাবে হচ্ছে, এভাবে হওয়া উচিত, সেই জায়গাটা একটা গ্যাপ পড়েছে। আর আমি দুঃখের সাথে বলতে চাই, কথাগুলো আমাদের বলতে হবে, পেশাটাকে অতিমাত্রায় পলিটিসাইজেশন করা হয়েছে। কারণ আমাদের তো বয়স হয়েছে, পলিটিক্সের জায়গায় থাকবে। হ্যাঁ, এখন আমি আমার পেশাতে আমি চাকরি করি, বেতন নিই, আমার পেশার দায়িত্ব পালন করা আমার দায়িত্ব, নাহলে আমি অপরাধী। আজকে পলিটিক্স যারা করে তারা সব জায়গায় পলিটিক্স করে, এটা তো হতে পারে না, এটা তো হতে পারে না। আমরা দেশপ্রেমিক, আমরাও যুদ্ধ করেছি আমার হেলথ সার্ভিসকে নষ্ট করার জন্য নয়, তো আমার মেডিকেল এডুকেশনকে তলে ফেলে দেওয়ার জন্য নয়। এবং আমার ধারণা যে আমার চাইতে পলিটিক্স খুব কম লোকই করেছে ডাক্তারদের মধ্যে, পূর্বাপর। সেই কারণে এই যে গ্রুপিং পলিটিক্স, নোংরা পলিটিক্স আমাদের পেশাকে কিছু হলে ক্ষতিগ্রস্ত করছে। এই জায়গায় আমাদের সকলেই সতর্ক করা উচিত, এবং আরও বেশি আমাদের সোচ্চার হওয়া উচিত। আজকে বঙ্গবন্ধু রাজনীতি করে স্বাধীনতা দিয়েছেন, তার কন্যা 19 বার জীবনের ঝুঁকি নিয়ে দেশটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন। আমরা সেখানে সহযোগিতা করবো ডেভেলপমেন্টের জন্য। মেডিকেল সায়েন্সে কী সমস্যা, আমরা হেলথ সার্ভিস, সেগুলি আমরা তুলে ধরবো। আজকে আমাদের কাছে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী চাচ্ছেন যে আমি কি করব তোমরা বলে দাও, আমরা সেই জায়গা না করে আমরা ওই গ্রুপিং করছি, দলাদলি করছি, বিশ্ববিদ্যালয়ে কাজে বাধা দিচ্ছি, আমাদের মেডিকেল কলেজে কাজে বাধা দিচ্ছি। দিস ইজ নট পলিটিক্স, আই হেট দিস পলিটিক্স। সেই পলিটিক্স আমরা করি নাই, করবো না। সো আজকে প্রফেশনালের জায়গায় থাকতে হবে। আমি জাতীয় রাজনীতি যান না, জাতীয় রাজনীতি যান, অসুবিধা কী? সেই জায়গায় তো আপনারা দাঁড়াইলে আমরা খুশি হব, কিন্তু আমার ন্যাশনাল পলিটিক্স, প্রফেশনাল পলিটিক্স গুলিয়ে ফেলবো, আমার স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের মেডিকেল এডুকেশন বাধাগ্রস্ত হবে, এটা তো হইতে দেওয়া যায় না। সে কারণে আমাদের সকলেরই এই জায়গাটায় আমাদের সচেতন থাকা উচিত। কারণ হচ্ছে যে আমাদের মর্যাদার সাথে স্বাস্থ্য ব্যবস্থার, মেডিকেল এডুকেশন মর্যাদা যুক্ত, আমাদের মর্যাদার সাথে দেশের মর্যাদা যুক্ত, আমাদের মর্যাদার সাথে আমাদের সন্তানদের মর্যাদা যুক্ত, আমাদের ছাত্রছাত্রীদের মর্যাদা। আমি যদি টিচার নিজেকে দাবি করি, আমার ছাত্ররা আমাকে অনার করে না, তো সেই টিচারের তো কোনো মূল্য থাকলো না। যে শিক্ষক তার ছাত্রদের কাছে সম্মান হারায়, তার শিক্ষকতার কোনোই কিছু থাকে না, রুগীর কাছে তো আছেই। সেই কারণে আমরা যতটা আছি প্রফেশনালিজমের দিকে আমাদের যাওয়া উচিত। আজকে গ্লোবাল ভিলেজ বলছি আমরা, কম্পিটিশন অনেক বেড়েছে, চ্যালেঞ্জ অনেক বেড়েছে, সেখানে আমি মনোযোগ কোথায় দেব, কতটুকু দেব, সেই জায়গাটা আমি হিসাব করে চলতে হবে। সেই কারণে আমি মনে করি যে আমাদের একটা সমন্বিত কর্মসূচি নেওয়া দরকার। অ্যানেস্থেসিওলজির যে এই ডিপ্রেশন চলছে এখন, এবং ছেলেমেয়েরা কেন আসতে চাইবে সেটাও আমাদের দেখতে হবে। আমরা যারা পলিসির সাথে যাচ্ছি, কেন তারা আসবে, তাদের অনার দরকার। আর বাস্তবতা হচ্ছে আমি চাকরি করি বেতন পাওয়ার জন্য, বেতন না দিলে আমি চাকরি করি না। আমার আর্থিক বিষয়টা দেখতেই হবে, মর্যাদাও দেখতে হবে। তবে আপনাদের একটা সাজেশন আমার, যে আপনাদের প্র্যাকটিস পলিসিটা আমাদের সোসাইটি থেকে নির্ধারণ করা উচিত, এবং সেটাই সবাইকে মানতে হবে, অন্যদেরও মানতে হবে। এই জায়গাটায় নিজেরা নিজেদের প্রতিদ্বন্দ্বী না হয়ে আপনারা যে একটা সংগঠন করেছে, আমি ধন্যবাদ জানাই তাদের সোসাইটি থেকে প্র্যাকটিস পলিসি করেছে, এবং সেটা অন্যদেরও মানতে হয়। সবটাই হয়তো মানতে পারে না, কিন্তু এটা একটা এক্সাম্পল, অনেকে দু একটা সংগঠন করেছে, সেরকম আপনাদের সংগঠনেও সম্মানের বিষয়টা। এবং আরেকটি বড় বিষয়, আমাদের এখন সময় এসছে, আমি এই বিষয়ে বিভিন্ন লেভেলে উচ্চ পর্যায়ে কথা বলছি। আমাদের হাসপাতাল, মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয় আরও দুটি হয়েছে, বিশ্ববিদ্যালয় আরেকটি হতে হবে, আশা করি এই বছরই হলো সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়ে যাবে। তো সেই জায়গায় আমাদের যে
পুরনো ধ্যান ধারণা নিয়ে, যে পুরনো সিস্টেম নিয়ে, যে অনেকটা অথর্ব ম্যানেজমেন্ট নিয়ে আমরা মেডিকেল সার্ভিস এবং মেডিকেল চালাচ্ছি, সেটা বোধহয় এখন আর চলছে না। আমাদের গৌরবের অনেক বিষয় আছে। হেলথ সার্ভিসের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আন্তর্জাতিক পুরস্কৃত হচ্ছেন। আমাদের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় বিশ্ব সেরা তালিকা অন্তর্ভুক্ত হয়েছে। আমাদের অসংখ্য শিক্ষকরা দেশ বিশ্বব্যাপী সমাদৃত হচ্ছেন, এবং আমি অবশ্যই দাবি করব আমরা দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যান্য দেশের চাইতে পিছিয়ে নেই, কোনো ক্ষেত্রে আমরা এগিয়ে গেছি। এটি আমাদের চিকিৎসক বা চিকিৎসা ক্ষেত্রে যারা কাজ করছে তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল। সে কারণে এখন আমাদের ভাবতে হবে যে আমাদের এই সিস্টেমগুলো আমরা কোথায় নিয়ে যাব। এবং আরেকটি অসুস্থ প্রতিযোগিতা আছে, আমাদের বিভিন্ন সংগঠন আছে, এটা আমি প্রফেশনাল অর্গানাইজেশনের কথা বলছি না, আমাদের যেমন বিশ্ববিদ্যালয় আছে, কলেজ আছে, বিসিপিএস আছে, এদের মধ্যে আবার একটা অশুভ প্রতিযোগিতা আছে। হ্যাঁ, কে বড় কে ছোট এই ধরনের একটা, এটা তো দরকার নাই। তো সেই জায়গাটায় আমরা সবাই কাজ করতে চাই, একসাথে করতে চাই, একজনকে আমরা সহযোগিতা করব, বাধা হয়ে দাঁড়াবো না। সেই জায়গায় আজকে আমি একটা প্রস্তাব একদম হাইয়েস্ট লেভেলে দিয়েছি, বাংলাদেশের মেডিকেল এডুকেশন এবং হেলথ সার্ভিসকে আপনাকে একটা জায়গায় নিয়ে যেতে হবে। হয় অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউশনের মধ্যে নিতে হবে, নাহলে সিঙ্গাপুরের সিস্টেম নিতে হবে। সিঙ্গাপুরের সিস্টেম কস্টলি, এটা আমরা পারবো না। অল ইন্ডিয়া মেডিকেল সিস্টেমের মধ্য দিয়ে যেমন নন প্র্যাকটিস আমি সেটা করব, এবং সেটা সম্ভব। কারণ আগে বাংলাদেশের রুগীরা টাকা দিয়ে চিকিৎসা করাতে জানতো না, এখন টাকা দিয়ে তারা ভালো চিকিৎসা চায়, এবং চিকিৎসা খরচের 67% এখন রুগীদের পকেট থেকে আসে। তাহলে যদি আমি সিস্টেমে নিয়ে আছি, আমাদের সার্ভিস অনেক ভালো হবে, গবেষণা অনেক ভালো হবে, আমাদের শিক্ষা কার্যক্রম অনেক ভালো হবে। সেই কারণে এখন সময় আসছে এখান থেকে আমাদের পুরো আধুনিক একটা মেডিকেল এডুকেশন সিস্টেম, মেডিকেল এডুকেশন পোস্ট যেটা আমরা করছি রেসিডেন্সি প্রোগ্রাম, আমার মনে এটা ঠিকই আছে। এটা কিছু আমাদের সুপারভিশনের সমস্যা আছে এবং কোঅর্ডিনেশনের সমস্যা আছে, এবং এটা নিয়ে আমরা হয়তো আরও ইমপ্রুভ করার চেষ্টা করতে পারি, এটা ঠিক আছে। কিন্তু হেলথ সার্ভিস আমরা এখন মনে হচ্ছে মধ্য নদীতে আছি, আমরা সামনে যাব না পেছনে যাব, এরকম একটা উচ্চবেলা রুগী আসছে, কিন্তু আমরা সেইভাবে সন্তুষ্টি নিয়ে আমাদের সেবাটা দিতে পারছি না। সে কারণে আজকে আমাদের একটু বোধোদয় হওয়া দরকার। আমরা কিন্তু বাংলাদেশের ডাক্তাররা কম বেশি সবাই ভালো আছি, আমাদের কম বেশি যারা একটু সিনিয়র হয়েছে, জুনিয়রও আজকাল ফ্ল্যাট আছে, আমরা ভালো গাড়ি চালাচ্ছি, আমাদের ছেলেমেয়েরা ভালো স্কুলে যাচ্ছে, আমরা প্রায়ই বিদেশে যেতে পারছি ওষুধ কোম্পানির বদলেতে, তো ভালোই আছি। তো এখন কথা হলো যে আমাদের একটু থমকে দাঁড়ানো দরকার, আমরা কোথায় আছি, কোথায় যেতে চাই। কারণ একশো সময় মরে যাবো তো। অনেকে আছে রাত্রে 1টা পর্যন্ত প্র্যাকটিস করে, আবার ভোরবেলা এসে অফিসে রেস্ট নেয়, বিকেলবেলা আবার সিরিয়াস। তো এই যে অসৎ প্রবণতা, এই যে আমার অফিস আওয়ারকে সে মানে রেস্ট নেওয়ার সময় দিয়ে কিন্তু একটা আমি নিজের কাছে কিন্তু দায়বদ্ধ থাকছি না। সে কারণে আমাদের সিস্টেমটা আমরা চেষ্টা করছি, আমি সারাদিন চেষ্টা করি সিস্টেমটা। এখানে একটা চেয়ারম্যান বা প্রফেসরকে তার যদি আমার সময় দেখতে হয় যে কখন আসছে কখন, তাইলে এই দেশ কীভাবে একে বলেন, তার নিজের কি একটু দায়বদ্ধতা নাই? এরশাদ 90-তে একটা বক্তৃতা দিয়েছিল, এটা আমি প্রায়ই বলি, 6 জুন 1990, মনে আছে নিশ্চয়ই, টেলিভিশনে ডাক্তারদেরকে জাতির সামনে একটা ন্যাংটা করে ছেড়ে দিছে, এবং আমরা সামাজিক মর্যাদা ওইখানে একটা ধাক্কা খেয়েছিলাম। সবচেয়ে বড় ধাক্কাটা ছিল যে ডাক্তারদের ছেলেমেয়েরা জিজ্ঞেস করছে, বাবা তোমরা এত খারাপ, এই জায়গা যেন ফার্দার আমাদের যেতে না হয়। কারণ আমি যখন অপরাধ করি, আমি যখন অন্যায় করি, আমি যখন অনিয়ম করি, সবাই দেখছে। সবচেয়ে বেশি পরাজয় হয় মানুষের, ছাত্রছাত্রীর কাছে এবং সন্তানের কাছে। সেখানে আমাদের একটু সতর্ক হওয়া উচিত, আমরা কোথায় আছি, কোথায় যেতে চাই। হতাশার কিছু নাই, আমাদের সবটাই ভাবতে হবে। বাংলাদেশের বয়স 46 বছর, একদিকে চিন্তা করলে মনে হয় পিছিয়ে আছি, আবার অন্যদিকে চিন্তা করলে মনে হয় একদম খুব খারাপ অবস্থা নেই। 46 বছরের 28 বছরই এই সরকার ধাক্কা খেয়ে চলেছে, কখনো স্বাধীনতা বিরোধীদের এসছে, কখনো সামরিক বাহিনীরা চালিয়েছে। এর মধ্য দিয়ে আজকে যে অর্জন, সেটা অবশ্যই প্রশংসনীয়। সেই কারণে সামনের যে চ্যালেঞ্জ, আন্তর্জাতিক চ্যালেঞ্জ, জাতীয় চ্যালেঞ্জ, সেই জায়গাটায় যেন আমরা সঠিক পরিকল্পনার মধ্য দিয়ে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, মেডিকেল শিক্ষাকে এগিয়ে নিতে পারি। সেখানে অবশ্যই অ্যানেস্থেসিওলজিস্টের ভূমিকা অগ্রগণ্য নিতে হবে। আপনাদের প্রয়োজনে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়তে আমরা
প্রশাসন আমাদের এখানকার ডিপার্টমেন্টের জন্য অবশ্যই আছি। আপনাদের নীতি নির্ধারণে, নীতি বাস্তবায়নে যা কিছু করা দরকার আমরা আপনাদের পাশে আছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান স্যারকে। নানা সংকট মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই ৪৬ বছরে বাংলাদেশ মধ্যম আয়ের বাংলাদেশ। আমি বিশ্বাস করি আজকে যারা আমরা এখানে উপস্থিত আছি আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় সকল সংকট মোকাবেলা করে এগিয়ে যাবে অ্যানেস্থেসিওলজি। ধন্যবাদ আপনাদের সকলকে। আমরা আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্যরা মিলে আমাদের যে জন্মদিনের কেক কেটে আমি বিশেষ করে সামনের সারিতে যারা বসা আছেন আমাদের শ্রদ্ধা ইকবাল স্যার, মান্নান স্যার, ইকবাল স্যার, আফজাল হোসেন ম্যাডাম, বকর স্যার, মান্নান স্যার, কায়সার স্যার, নুর নবী স্যার, বেলা ম্যাডাম আসুন। ফখরুল রোদ বলছি, ও সরি ফখরুল ম্যাডাম, ম্যাডাম আসেন। আমাদের দুজন অতিথি যারা আছেন আমি সম্মানিত অ্যানেস্থেসিয়া বৃন্দ, আমি যেটা বলছিলাম যে আমাদের পাশের রুমে নাস্তার ব্যবস্থা করা আছে। আমরা 11:30টার দিকে আমরা দ্বিতীয় পর্বটি শুরু করি। Lecture on qualified anesthesiologists in each anesthesia. The lecture will be delivered by Dr. Manush Boshu, Associate Professor NICRH. May I request Dr. Manush Boshu to deliver his speech. Before that, I would like to invite our respected teacher, Professor M.S. Iqbal sir, Professor Shahada Khatun Bella Madam, and Advocate Ferdouz Akhtar Wahida, Advocate Supreme Court, and Mr. Muhammad Humayun Kabir, Deputy Secretary, to take their chair on the dais.
Our respected and beloved teacher, Professor K. Iqbal, and the panelists present on the dais, my respected teachers and dear colleagues. Today is a memorable day for we the anesthesiologists around the globe. We are celebrating the 171st World Anesthesia Day. And much is talked about the day. I shall go directly to present today's topic, that is qualified anesthesiologist in FD anesthesia. And as there will be a panel discussion depending on the title of today's event, I shall not go to certain aspects of acts of anesthesiologists as we know detail. If we look back to the first anesthetic mishap near about 169 years old, then it will be a good foundation to proceed through our today's discussion. I think everybody knows this event, and it is the event of first anesthetic day, where we can recognize the young girl Hannah Greener, who was administered by Dr. Megison chloroform through handkerchief to expulse her toenail. And within 3 minutes of the application of chloroform anesthesia, she died. There was a lot of discussion and in different periodicals and medical gazettes, and notably two legend anesthetists of all the time opined in written form that what had happened and what could be done. We know about J.Y. Simpson. He is the first man to use chloroform in clinical practice. And he stated that the blanching experience at the time of incision was not rare. And removal of the handkerchief or inhaler and free admission of air to the face would have allowed the patient to recover. And failing this, compressing the chest and artificial respiration would be taken as further measures. And we know about Dr. John Snow. He is the first dedicated anesthetist in the history of anesthesia. And he stated that with chloroform, a patient could go from being awake to very deep anesthesia quickly. It was rapid attainment of the 5th degree of narcotism, in which the respiratory movements are more or less paralyzed, that killed Miss Greener. And in that time, John Snow had developed an inhaler, and he also stated that inhalers were safer than administration of chloroform using the handkerchief method. So if we consider these two statements and action, then we can understand that made the difference between the simple administration of anesthesia and the thoughtful act. And we know that from the very beginning, the anesthesiologist or the anesthesia provider had to be present in the operating room, and even after
these 170 years, the standards of basic anesthesia is that the qualified anesthesia personnel should be present in the room throughout the conduct of all anesthesia, because we know that there are rapid changes in patient status, and so we have to be there to monitor and provide the proper anesthesia considering the changes of the physiology. The act of a qualified anesthesiologist, we know that what they do and what they should do, so I am not going to that details. But lack of qualified anesthesiologists are there around the world and also in the developing part of the earth. I shall show you a few pictures, and here is the Dr. Ilmain Putis. She is the head of anesthesia of a city in Canada, and she resigned from her post because unqualified anesthesiologists were appointed at her hospital, and the hospital authority at her resignation claimed that in order to ensure the anesthesia service 24 hours a day and 7 days per week, they had no choice but to bypass the normal departmental process. We can understand that it may be a technical sentence which may explain that they ignored the department and their demand to appoint a qualified anesthesiologist. And here is another clip. You can go to the YouTube and listen these news clips from another hospital of Canada who appointed foreign recruits in anesthesiology who are unqualified. 17 are appointed, and after 3 years, only 6 passed the exam and 11 failed the Canadian college exams. So the anesthesiologists who are qualified claim that there are numbers of unqualified anesthesiologists in different hospitals. And he is Dr. James Helliwell, President of Anesthesiologists Society of British Columbia. And in his interview, he stated that the lack of qualified anesthesiologists had made to work 70 to 80 hours per week, a huge workload for the qualified anesthesiologist. I have not found any litigation news or any kind of information from the web, from the developed part of the world, but there are few instances, very few instances from the developing countries. I want to show you one. This happened last year in India, and a hospital along with the anesthesiologist held liable for a child's death as the anesthetist was unqualified. If we go in detail, a 5-year-old girl, Shruti, was admitted in a leading hospital of Pune, 550-bedded hospital, and 140 consultants working regularly. And she was admitted for removal of a kidney stone, and ultimately she developed cardiac arrest and died ultimately in the ICU. The anesthesia was provided by Dr. Noriman Merolia, and she was lodged in the court, and this doctor obtained knowledge and training in anesthesia from 1966 to 1969 of another hospital in Pune. And he had been practicing in that Ruby Hall hospital since 1975.
So after the death, a medical committee from Sasul Hospital, another big hospital, had been constituted to report on the cause of the death. And they found that there is no problem with the training and experience of the anesthetist, and they found no medical negligence. But the court looked into three factors: whether informed consent was taken or not, what was the qualification of the surgeon, and what was the qualification of the anesthesia provider. And ultimately, as this was the breach of the Indian Medical Council regulations of 2002, and it was also in contravention of the law as interpreted by the Supreme Court of India in another case, where they stated that unqualified persons were held to be works. So ultimately, the bench of justice directed that they are ordered to be sent to the Indian Medical Council as well as Maharashtra Medical Council for suitable action against Dr. Rusi Merolia, and they also ordered to pay a compensation of rupees 10 lakhs and an addition of rupees 80,000 for expenses and litigation cost. So we can find that there may be at least one instance where the quality or qualification was judged by the court. Now, I want to present the meaning of the definition of qualification. And a qualification is officially recognized as being trained to perform a particular job or certified. It is from Oxford Dictionary, and from Cambridge Dictionary, I think it is a bit liberal, that is having finished a training course or having particular skills. So we do practice in Bangladesh under the rules and regulations of BMDC, and it is also written there who can practice in which specialty. In Bangladesh, in anesthesiology also, we attain the qualification under the headings of 4 degrees, that is Diploma in Anesthesiology, Fellowship, Membership of College of Physician Surgeons, and MD. And to attain these qualifications, we go through stipulated or structured trainings and then examinations. For DA, there are 2 years training. For FCPS, after doing first part, there are 3 years training, then examination. For MCPS, 1 year training followed by examination. And in MD, there is residency course. We go through phase A, phase B, total duration of 5 years. Then examination is held to give them qualification to practice anesthesia. There are other trainings also, emergency obstetric care for 6 months, and nowadays this honorary training is becoming rare, as because most of the doctors who are interested to have their future in anesthesiology go directly to the diploma in anesthesia. Some people are going through honorary training. These are for 6 months or 1 year. And we know that the trainings are supervised or hands-on. There are log books to supervise their training. Still, this training may differ from institute to institute. And there are theoretical classes and meetings, and sometimes different institutes and society also organize some workshops. Now, what is the workload? We have no such national statistics, but I have tried to present what may be the workload from different 2 sources. One is from a
donor agency World Bank, they have proposed a model for Bangladesh consisting the population, birth rate, total number of births, number of LUCs, as because the number of the cesarean sections give us an idea what is the workload in maternal health service. We can see that the projected population in 2016 is 16 crore 30 lakhs, and it is claimed that nowadays 24% births are from LUCs, so there is a work burden of around 7,50,000 cesarean section per year. And another model which was published in Lancet in 2002, they tried to estimate the global volume of surgery that is which is done under general anesthesia or regional or even under sedation. And they have divided the health sectors of the world in 4 categories. And Bangladesh goes in the low expenditure country, and according to this model, there is 2,255 operations per 100,000, and if we calculate that the people is 15 crore, then probably there is a surgical intervention number is 3.3 million. Understand that there is a huge workload for the anesthesiologists in Bangladesh. Now, what is the manpower? Maybe 1,100 to 1,300 qualified persons are there in the country. There are 400 to 500 trained persons who have not attained their qualification. So total 1,500 to 1,800 persons are there now giving anesthesia service to the patients of our country. And every year, a bulk of 200 diploma students are enrolled, MD 15 to 16, and for fellowship 10 to 14 per year. So every year, around 230 doctors are becoming as anesthesiologists. And this year, I came to know that among the 200 students, only 180 or 189 doctors have got their admission in different institutes. And when the discussion will be there, I shall request to discuss on the rate of pass in diploma in anesthesiology in last exam. In last July, a good number of students passed the FCPS, but it is not a feature throughout the examinations of the past, or may not be, or maybe in future. So what is the workload? I want to show you one post from one of our senior anesthetists, as because we have no such picture what is happening in anesthesia field in Bangladesh, and he practices in a divisional town of our country. And on the eve of this 171st anesthesia day, he has given the post, and I have taken as an instance to present before you. So there are 1 public medical college and 3 private medical colleges there. 1 specialized 250-bedded hospital, 250-bedded children hospital, 1. There is 1 police hospital, Navy hospital, BNSB eye hospital, and in the private sector there are small and medium 100 clinics. So what is going on there? They are busy also. At the same time, the practice behavior or attitude of people
doctors other than anesthesiologists will be presented before you. This may appear very shameful, but this is real. There are only 26 postgraduate doctors who are very busy. There are 10 doctors and only 9 students who are studying diploma in the public medical college. So what is happening there? In the private medical colleges, one anesthesiologist has to anesthetize 3 to 4 persons at a time, which is very dangerous for the life of the patient. And he also stated that there are some surgeons come anesthesiologists who anesthetize their patients and do the surgeries. And in some clinics, they don't even call the anesthesiologist. That is done by the nurse or ward boy and sometimes the manager of the clinic. We know that the number of doctors, new doctors coming to the specialty of anesthesia is less. But what may influence or what are the influencing factors that inspires the doctors to come? Still, we have not done any sort of study in Bangladesh, but there are some studies in different countries. We can see what is the perception of the students or new doctors of those countries and what are the influencing factors which inspires the doctors to come. Here is one study done in Pakistan, that is anesthesia as a career choice in a developing country, effect of clinical clerkship. And they have found that prior to anesthesia clerkship, that is for the fourth year students, 8% included anesthesia in their first 3 career choices. But when they did their clerkship in the 4th year, 24% included anesthesia in their first 3 choices. So we can understand that quality clerkship can improve interest in undergraduate students. Here is another study from the Natal province of South Africa, and they tried to find out the perception of final year Natal medical students about anesthesia as a specialty choice. 112 final year medical students answered, and 93% of them like to specialize in their future, and they ranked anesthesia as the 4th choice. And key positive attributes for them, they found that the students found that it is interesting, some found it mentally challenging, and another one positive factor was afforded good working hours. But the negative attributes to them was that it is boring to 21.4% of students, very stressful and frightening for 15%. And the biggest influence again was the rotation for the undergraduate students. So 21.4% highlighted for longer duration of exposure in anesthesia during their undergraduate study period. And it is another one study for the newly appointed doctors in postgraduate anesthesia. It is done in West Bengal, and among the 200 newly admitted postgraduate students, 28% stated that it was their first preference. And among them, 47% came from through personal interest, and among them, 40% were involved in critical practice. Their exposure at undergraduate level was very poor. 43% students read a textbook,
not a single student attended any anesthesiology lecture class in their undergraduate period, and 65% students had posted in anesthesiology department during their rotational internship, where they developed a significant interest. Again, this study also give a direction for us also. It has been done in New Delhi, India. The factors influencing career choice in anesthesiology, again, for the doctors who are enrolled for postgraduate anesthesia. And they are influenced by earning potential. Maybe in Delhi it is a good option, or the earning potential is very good for the anesthesiologists. And opportunity to do different procedures, diversity of clinical spectrum, opportunity to of overseas placement, and they can give more time to their family, and anesthesia is intellectually stimulating or challenging for some newcomers. Finally, I want to place you one from BMG career to show that British Medical Journal also tried to inform the new doctors or undergraduate students about the anesthesia as a career. There are some advantages depending on their social and medical perspective, and some disadvantages also, and at the same time they have stated what are the qualities needed by the anesthetist. They have stated that the ability to think quickly and methodically under pressure, good understanding of physiology, pharmacology and physics is very important. Leadership skills and team player is an important aspect of an anesthetist, and attention to detail and self-motivation is very important. So if we consider all these factors, I think it will be our request to the panelists when we shall discuss the quality or qualification of anesthesiologists in Bangladesh. So there may be a lot of questions. I think the participants will also ask a few questions to them. Before concluding, I want to show you one thing. Due to a scarcity of these qualified anesthesiologists, some corporate house or institutions has tried from the beginning of this century that whether there may be humanoid anesthesiologists can be made. That is, in absence of human anesthesiology, the computer or robotic instruments can do that. In McGill University of Canada, they have developed two things. Important one is McCP, which can anesthetize the patient, can provide anesthesia, and he can sense the aspects of anesthesia and also can maintain it. There is one Kepler intubating system where the equipment can intubate a human body. And in United States, the number of sedation for endoscopic procedures is very high. So one or two, maybe more, companies have tried to develop one system, sedasis, that is sedation system, which can be delivered by the instruments in absence of human anesthesiologists. But so far, it has not gained the popularity, it has not gained the nod of different authorities and different associations, societies of anesthesiologists. So still, it is in the stage of helping the doctors to provide anesthesia precisely. So the presence of human anesthesiologists still is important and the prime factor for providing safe anesthesia. So we should be counted in the list of anesthesiologists, not in number, but with qualifications. Thank you very much for your
kind listening. Thank you, Dr. Basu. Please come and sit here because you have to answer a lot of questions. Dr. Basu has done what we all expected him to do in his keynote speech, that he has covered from Hannah Greener, the first anesthetic mishap or death, to our futuristic humanoid conception of giving anesthesia. And in between these two extremes, we have the most important thing which he has tried to clarify, and he has tried to repeat again and again, bringing the world scenario along with what we have around Dhaka, not in Dhaka, probably some in Dhaka, the dismal picture of anesthesiology, which we keep telling to ourselves, we keep telling to people, we keep telling to very quietly to our colleagues. With me here, there are panelists, excluding Dr. Basu. We have, of course, Dr. Shaira Khatun as a she may be a co-moderator or maybe just a panelist. She can describe herself later on. But we have got two other persons who are not related with what we are talking about directly, but indirectly, yes. What brings them together here is that they both have one thing in common. The common thing is that they both have had anesthesia at some stage of their human life, and then they have some experience to share with us. So what I will do is, before we go into the more explanation from in terms of qualification and quality, we would like to hear from them first that what is their view of anesthesiology that we are qualified with, and at the same time we would like to have the participation from the audience here who have been very rightly and quietly quieted down by Dr. Basu by his quite interesting and impressive presentation. So may I represent Mr. Humayun Kabir, who is a bureaucrat, and there is no bureaucracy here though. So I would like him to please say a few words about his experience regarding anesthesia. Thank you. I am a civil servant. আজকে বেশ আন্তর্জাতিক অ্যানেস্থেশিয়া দিবসের এই অনুষ্ঠানে উপস্থিত এদেশের এই ক্ষেত্রে স্বনামধন্য কিছুক্ষণ আগে উদ্বোধন অনুষ্ঠানে লিজেন্ড, আমার মনে হয়েছে যে তিনি হচ্ছেন আপনাদের লিজেন্ড। বাংলাদেশে এখানে উপস্থিত ছিলেন আমাদের এই বিভাগের সারা বাংলাদেশ থেকে যারা এসছেন, সোসাইটির সম্মানিত সভাপতি মহাসচিব সহ মঞ্চ উপবিষ্ট প্রফেসর ইকবাল এবং প্রফেসর শাহারা খাতুন, এবং আজকের এই অনুষ্ঠানে কিনোট স্পিকার পাশে আমাদের লার্নেড অ্যাডভোকেট ম্যাডাম আছেন। শি ইজ লাইক মি অ্যাজ পেশেন্ট, শি ইজ প্রেজেন্ট হিয়ার। সকলকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত যে আজকে এখানে আমি উপস্থিত হয়েছে একজন পেশেন্টের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগদাতা হিসেবে। সো ইটস এ রেয়ার অপরচুনিটি ফর মি। এবং এখানে যারা আছেন অনেকেই আমার পরিচিত দুটি কারণে। সেটি হচ্ছে যে একটা সময় আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাজ করেছি, আমি প্রায় 8 বছর সেখানে কাজ করেছি, সেটি একটি কারণ। আর দ্বিতীয় কারণ হলো আমার পার্সোনাল মোবিলিটি, বিভিন্ন জায়গায় অফিসার্স ক্লাবে বিভিন্ন জায়গায় আমার সকলের সাথে দেখা হবে। আর প্রথমে আমি অ্যানেস্থেশিয়ার অভিজ্ঞতাটা বলি। আমাকে 2013 সালে দুটো অপারেশনে যেতে হয়েছিল। একটি ছিল আমার ডান কানের মধ্যকর্ণে ফ্লুইড জমেছিল, সেটি অপারেশন করতে হয়েছিল। আর ঠিক তারপরে আমি রেগুলারলি চেক আপ করতাম, প্রতি 6 মাস পর পর আমি আমার চেক আপ করি, এটা আমার দীর্ঘদিনের একটি অভ্যাস। এই অপারেশন করার পরে যখন আমি আমার রেগুলার চেক আপে গেলাম,
তখন আমাকে টেস্টের পরে বললো যে আপনি স্যার যে সমস্ত চেক আপে আসছেন সব তো ঠিকই আছে, কিন্তু যেটা আপনি চিন্তা করেন এরকম একটা বিষয় আছে। সেটি কি? আপনার গল ব্লাডারে একটা স্টোন আছে, খুবই ছোট সাইজের। ফাইন, এটা নিয়ে এসে আমার বন্ধু বান্ধব অনেকের সাথে কথা বললাম, ডাক্তার যারা সিনিয়র সার্জন তাদের সাথে। দুটো মত। একটা মত হচ্ছে যে এরকমের গল ব্লাডার স্টোন অনেকেরই থাকে, কোনো সময় তুমি পেইন ফিল করো না, সো গো হ্যাড, এটা নিয়ে কিছু করার দরকার নেই। আর এক গ্রুপের মতামত হচ্ছে যে না, যেহেতু একবার এটা ধরা পড়েছে, যে কোনো সময় পেইন হতে পারে, সো রিমুভ করে ফেলা, হোক 2 বছর পরে হোক এটা রিমুভ করতে হবে। তো আমি খুব দ্রুত সিদ্ধান্ত নিয়েছিলাম, আমার কোনো পেইনও ছিল না। আমি একটাই শুধু চিন্তা করেছি যে কোনো সময় দেশের বাইরে কোথাও গেলাম, একটা পেইন হলো, ইউরোপের মতো দেশে গেলাম উইদাউট প্রেসক্রিপশন, আমি তো কোনো ড্রাগ পাবো না। আমি সাজেশন পাবো ফ্রম বাংলাদেশ, ফ্রম মাই ফ্রেন্ডস অ্যান্ড সিনিয়র্স, বাট আমি তো ড্রাগ পাবো না। ঠিক আছে, অপারেশনের টেবিলেই যাই। অপারেশন টেবিলে যাওয়ার জন্য যে ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড মেন্টাল প্রিপেয়ারনেস, আমার মনে হয় যে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই দুটোই আমার ছিল, ফিজিক্যাল ফিটনেস ছিল আর মেন্টাল প্রিপেয়ারনেস। আমি নিজেই মোটিভেটেড, সো আই হ্যাভ টু গো থ্রু দ্য অপারেশন। আমার দুটোর অভিজ্ঞতা মোস্টলি সেম। আমি ঢাকা মেডিকেলে প্রথমটা করলাম, সেখানে প্রফেসর আব্দুর রহমান, প্রফেসর মুজাফফর এবং প্রফেসর এখন আছেন ঢাকা মেডিকেলের শফিক ভাই, ওনারাই ছিলেন, প্রায় সকলেই পরিচিত। আসলে তো আগে থেকেই জানে। ওনারা আসলেন, কথা বললেন, হুমান ভাই কেমন আছেন, কী অবস্থা, আমাদের প্রমোশন, আমাদের টোস্টিংয়ের কী অবস্থা, এইসব কথা বলছেন। তা আমি তো জানি দিস ইজ দ্য স্টেজ, দেন দে উইল পুশ। একটু বলতে বলতেই তো এরপরে যখন আমি সচেতন, তখন তো দেখি যে পোস্ট অপারেটিভে আছে। বাট আজকের আলোচনায় আমার যতটুকু লিটারেচার আমি পড়েছি, আজকের আলোচনায়, আজকের কিনোট স্পিকারের যে বক্তব্য, আসলে এটি তো খুব সহজ কিছু না। এটি খুব সহজ কিছু না, বাট আমি খুব সহজে রিসিভ করেছি। আমি টেরও পাইনি। তারপরে যখন আমি টের পেলাম, তখন আমার পাশে সবাই যে না ঠিক আছে, আপনি ফেরত আসছেন, আর কোনো সমস্যা নেই। সেকেন্ড এক্সপিরিয়েন্স হচ্ছে বিএসএমইউতে। এখানে ছিলেন, কী নাম বললাম ভুলে গেছি, অ্যানেস্থেসিওলজি আজকে আমি এখানে দেখছি না, উনি ছিলেন খুব পরিচিত আমার। ওই একই অবস্থা, ভাবিও চাকরি করেন, ভাবির পোস্টিং জানি কোথায় ছিল, ওই একই কথা। সেই রকম কথা বলতে বলতেই আমার অপারেশনও হয়ে গেছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি নট এ মেডিকেল পার্সন, আমার অভিজ্ঞতা থেকে এবং ওই দুটো অপারেশনের ইয়ে থেকে আমি আবারও বলি যে আমি আমার দুটো অপারেশনে আমার যারা ছিলেন আপনাদের দলের, তারা খুবই বন্ধুভাবাপন্ন ছিলেন। এখানে অ্যানেস্থেসিওলজিস্টের কোয়ালিটির কথা বলা হয়েছে। আমার মনে হয় ভালো হিউমার যিনি জানেন অ্যানেস্থেসিওলজিস্ট হিসেবে, তিনি আরও বেশি সফল। ওটিতে খুব একটা সিরিয়াস পরিবেশ থাকে। আমি অনেক ওটিতে মৃদু স্বরে গান বাজতে দেখেছি, দ্যাটস ভেরি গুড। আমার কাছে মনে হয়েছে দ্যাট গুড, এটা হতে পারে। খুব ধীর লয়ের সঙ্গীত হচ্ছে, মিউজিক হচ্ছে, এর ভিতরে একটা ইজি পরিবেশ। এবং আমাদের অ্যানেস্থেসিওলজিস্ট যারা আছেন তারা যদি এরকম হন, তাহলে সেটি আরও সহজ হবে। তা আমাকে আবারও অসংখ্য ধন্যবাদ আপনাদের, আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এবং এখানে আপনাদের মতো এ ধরনের অনেক প্রাজ্ঞ এবং এদেশের অনেক নামী দামি সম্মানিত ব্যক্তিবর্গের সামনে একজন মেডিকেল প্রফেশনাল মানুষ হিসেবে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Thank you, Mr. Kabir. Now we have, there is this, what you call our happy, satisfied customer in one sense, and the other is that he has given you some assurance. It is almost hearing it from the horse's mouth, because he works in there where many of us, many of you, our fate has been ascertained or been decided. He has shared his experience of anesthesia, and which is positive, that he thinks that it's good, and we all think too. But what about our other panelist, Advocate Firdaus Akhtar Wahida?
I wonder what she's going to say about anesthesia, but I'm sure she has something to share, hasn't she? Please.